ক্লাসটা রেকর্ড করব। দেখো, তোমাদের পরীক্ষার সাল 2025, সমাজবিজ্ঞান পরিস্থিতি। আমি এটার কি পূর্ব প্রস্তুতি যে চ্যাপ্টার আছে সেটা কি পড়িয়েছি তোমাদের? নোট পড়ার পূর্ব প্রস্তুতি কেউ একজন আমাকে বলো। আমি কি একদিনও এটা পড়াইছি? না স্যার। আচ্ছা, তাহলে আমরা প্রথম থেকে শুরু করি। তো আমরা প্রথমেই আজকে পড়ব বিষয় সংশ্লিষ্ট শব্দার্থ। অর্থাৎ এই অধ্যায়ে যে টেকনিক্যাল টার্ম গুলো আছে সেগুলো যদি আমরা একটু ভালো করে দেখি, ভালো করে বুঝে বুঝে পড়ি, তাহলে আমার মনে হয় তোমাদের এই সাবজেক্টটা খুব ভালো মতো তোমরা পারবে। আচ্ছা, বস্তুনিষ্ঠ কথার অর্থ আসলে কি ভালো করে দেখো। বস্তুনিষ্ঠ, বস্তুনিষ্ঠ শব্দের ইংরেজি হলো অবজেক্টিভ। কোনো ব্যক্তিগত আবেগ বা পক্ষপাতিত্ব ছাড়া কোনো কিছু যেমন আছে ঠিক সেভাবেই বিচার করাকে বলা হয় বস্তুনিষ্ঠ। অর্থাৎ সমাজ বিজ্ঞানে বস্তুনিষ্ঠ বলতে বোঝায় কোনো ব্যক্তিগত আবেগ বা পক্ষপাতিত্ব ছাড়া কোনো কিছু যেমন আছে ঠিক সেভাবে বিচার করা। উদাহরণ, বৃষ্টি হচ্ছে, এটি একটি বস্তুনিষ্ঠ ঘটনা। অর্থাৎ একটা ফিজিক্সের মতো, ফিজিক্স যেভাবে প্রকৃতিকে ব্যাখ্যা করে, ফিজিক্স একটা বস্তুনিষ্ঠ বিজ্ঞান, এই জন্য ফিজিক্সকে বলা হয় বস্তুনিষ্ঠ বিজ্ঞান। কিন্তু যদি আমি এবার বলি বৃষ্টির দিন, দিনটি খুব বোরিং, তাহলে এটা কিন্তু আর বস্তুনিষ্ঠ থাকলো না। কারণ অনেকেই আছে যে বৃষ্টি পছন্দ করে, তার আবার বৃষ্টি আসলে খুব ভালো লাগে। তাহলে এটি হলো ব্যক্তিগত অভিমত। তাহলে এখানে এই বৃষ্টির দিনটি খুবই বোরিং, এটি বস্তুনিষ্ঠ কথা নয়। কিন্তু বৃষ্টি হচ্ছে, এটা বাস্তব একটি ঘটনা, বাস্তবে এটা ঘটে। এবং 1 কোটি মানুষকে যদি বলা হয় যে বৃষ্টি হচ্ছে, বৃষ্টি হয় দেখিয়ে, তাহলে সবাই বলবে বৃষ্টি হচ্ছে। কিন্তু আমরা যদি 10টি মানুষকে জিজ্ঞাসা করি যে আজকের বৃষ্টির দিনটা খুবই বোরিং, তাহলে এর মধ্যে অর্ধেক পাওয়া যাবে যে তারা বোরিং বলছে না, বলছে আমার তো বৃষ্টি ভালোই লাগে। তোমরা কি বুঝতে পারছো যে বস্তুনিষ্ঠ কি আর এই ব্যক্তিগত বিষয় কি? নিশ্চয় তোমরা বুঝতে পারছো। এখন আমরা পড়বো বিমূর্ত। দেখো, বিমূর্ত জিনিসটা আসলে কি? যা চোখে দেখা যায় না বা ছোঁয়া যায় না কিন্তু অনুভব করা যায়, বা যার অস্তিত্ব আছে, তাকে বলা হয় বিমূর্ত। যেমন, তুমি তোমার বাবাকে দেখতে পাও, দেখতে পাওয়াটা হচ্ছে চোখ দিয়ে দেখা, তার মানে মূর্ত। কিন্তু তোমার এবং তোমার বাবার মধ্যকার যে একটা ভালোবাসার সম্পর্ক, সেটা চোখে দেখা যায় না কিন্তু আছে কিনা, সন্তানের, পিতার তার সন্তানের প্রতি যে, আমার একটা ফোন আসছে, আমি ফোনটা রিসিভ করতেছি, তোমরা একটু ধৈর্য ধরো। হ্যাঁ ভাই, আসসালামু আলাইকুম। হ্যাঁ, হ্যাঁ, তোমরা লাইনে আছো, আমার একটা কল আসছিল, জন্য একটু কথা বললাম। আচ্ছা, তাহলে তোমরা কি বিমূর্ত কথাটা বুঝতে পারছো? মনীষা, তুমি কি বিমূর্ত বুঝতে পারছো যে বিমূর্ত আসলে কি? বিমূর্ত আছে মানে যার অস্তিত্ব আছে, বোঝা যায়, অনুভব করা যায় কিন্তু দেখা যায় না। যেমন ঈশ্বর আছেন, বিশ্বাস করি, অনুভব করি কিন্তু দেখা যায় না, তাহলে এটা হচ্ছে বিমূর্ত। ঠিক আছে। আচ্ছা, এবার আমরা পড়বো মিথস্ক্রিয়া, ইন্টারাকশন। মিথস্ক্রিয়া জিনিসটা কি? মিথস্ক্রিয়া সমাজের মানুষের মধ্যে পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়া বা আদান প্রদান। তুমি বন্ধুকে সালাম দিলে সে মুচকি হেসে উত্তর দিল, এই যে দুজনের মধ্যে ভাবের আদান প্রদান হলো, এটাই মিথস্ক্রিয়া। এরপর আছে দৃষ্টবাদ, পজিটিভিজম। এটা আসলে কি? কল্পনা বা অতিপ্রাকৃত বিশ্বাসের বদলে কেবল পর্যবেক্ষণ ও পরীক্ষালব্ধ বাস্তব তথ্যের উপর নির্ভর করার বৈজ্ঞানিক পদ্ধতি হচ্ছে পজিটিভিজম। দেখো, আমি আরেকবার বলি, দৃষ্টবাদ মানে হচ্ছে যা চোখে দেখি সেটাই বিশ্বাস করি, যা দেখি না তা বিশ্বাস করি না, এটাই হলো দৃষ্টবাদ। মানে কোনো অলৌকিক বিষয় নয়, পর্যবেক্ষণ ও পরীক্ষালব্ধ
বাস্তব তথ্যের উপর নির্ভর করার বৈজ্ঞানিক পদ্ধতিকে বলা হয় দৃষ্টবাদ। যেমন অসুখ হলে তাবিজ না দিয়ে ডাক্তারের কাছে গিয়ে রক্ত পরীক্ষা করে ওষুধ খাওয়াটাই হলো দৃষ্টবাদী বা বিজ্ঞান মনস্ক আচরণ। অর্থাৎ যারা বিজ্ঞান মনস্ক, ভূত প্রেতে বিশ্বাস করে না, তারাই আসলে দৃষ্টবাদী। আমার মনে হয় তোমরা বিষয়টি বুঝতে পেরেছো। আচ্ছা, এবার তো দেখো, সামাজিক সংহতি কি? সামাজিক সংগতি হলো, এটা তো বুঝোই, সমাজের মানুষের মধ্যে একে অপরের প্রতি নির্ভরশীলতা ও ঐক্যের বন্ধনকে বলা হয় সামাজিক সংহতি। এটার ইংরেজি হচ্ছে সলিডারিটি। একটি কলকারখানার শ্রমিক, সুপারভাইজার, মালিক যেমন একে অপরের উপর নির্ভর করে পুরো কারখানা সচল রাখে, সমাজের মানুষও তেমনি একে অপরের সাথে যুক্ত। আচ্ছা, যৌথ চেতনা। একটি সমাজের মানুষের সাধারণ এক সমাজের মানুষ সাধারণ বিশ্বাস, চিন্তা বা রীতিনীতি যা সবাইকে একই সুতোয় বাঁধে। পহেলা বৈশাখে ধর্ম বর্ণ নির্বিশেষে সব বাঙালির সাথে একসাথে আনন্দ করা আমাদের যৌথ চেতনার অংশ। সামাজিকীকরণ, যে প্রক্রিয়ায় মাধ্যমে একটি শিশু সমাজের নিয়ম কানুন শিখে সমাজের একজন যোগ্য মানুষ হিসেবে গড়ে ওঠে। আচ্ছা, বিচ্ছিন্নতা বোধ, অ্যালিয়েনেশন। পুঁজিবাদী সমাজ ব্যবস্থায় শ্রমিক যখন তার নিজের কাজ, উৎপাদিত পণ্য ও সমাজ থেকে নিজেকে আলাদা বা যান্ত্রিক মনে করতে শুরু করে, এটাকে বলা হয় বিচ্ছিন্নতাবোধ। সারাদিন গার্মেন্টসে দামি শার্ট সেলাই করে শ্রমিক যখন ভাবে এই শার্ট সে নিজে কোনোদিন করতে পারবে না, তখন তার মধ্যে হতাশা তৈরি হয়, এটাকে আমরা বলি বিচ্ছিন্নতাবোধ। সাংস্কৃতিক আধিপত্য, কালচারাল হেজিমনি। ক্ষমতাসীন ক্ষমতাশালীরা যখন তাদের সাংস্কৃতিক সুকৌশলে সাধারণ মানুষের উপর চাপিয়ে দেয় এবং সাধারণ মানুষ তা স্বেচ্ছায় মেনে নেয়, এটাকে বলা হয় কালচারাল হেজিমনি। আমাদের নিজস্ব আরামদায়ক পোশাক বাদ দিয়ে আমরা যে পশ্চিমাদের মতো স্যুট টাইপ পরাকে আভিজাত্যের প্রতীক মনে করি, এটি আধিপত্যবাদ। আমি ঢাকায় ট্রেনিং এ আসছি, এই দেখলাম কিছু লোক এই গরমের মধ্যে স্যুট কোট টাই পরে যাচ্ছে। উকিল, তাদের স্যুট কোট টাই তো পরতে হয়। তো এটাই হচ্ছে অধিপত্যবোধ। আচ্ছা, তারপর আছে সাংস্কৃতিক বিড়ম্বনা জিনিসটা কি? কালচারাল ল্যাগ। বিজ্ঞান বা প্রযুক্তি দ্রুত এগিয়ে গেলেও মানুষের মানসিকতা বা নিয়ম কানুন, অবস্তুগত সংস্কৃতি যখন পিছিয়ে থাকে। সবার হাতে দ্রুতগতির ইন্টারনেট প্রযুক্তি চলে এলেও সাইবার বুলিং না করার নৈতিকতা এখনো তৈরি হয়নি। অর্থাৎ মানুষ কিন্তু এই যে ফেসবুকে একটা বাজে কমেন্ট করে, বকা দেয়, এগুলো কিন্তু করা যাবে না, কারণ সামনাসামনি আমরা কিন্তু মানুষকে বকা এগুলা দিই না। এখন ইন্টারনেটে পেয়ে আমরা বকা দিই সামনে না থাকার কারণে। বুঝতে পারছো? আচ্ছা, আমরা এবার করব আমাদের টপিক 2, সমাজবিজ্ঞানী ও তাদের প্রধান মতবাদ। এটা খুবই ইম্পর্টেন্ট, কারণ এগুলো তোমাদের পরীক্ষার সময় মনে থাকে না। মানে দেখা যায় যে এলোমেলো হয়ে যায়। একটা মতবাদ আসছে, তো সেটাকে এক দার্শনিকের মতবাদকে আর এক দার্শনিকের মতবাদে অনেক সময় দিয়ে দেয়। তো দেখো, অগাস্ট কোঁৎ সমাজবিজ্ঞানের জনক তিনি। ত্রয়ী স্তরের সূত্র, ল অফ দ্য থ্রি স্টেজ এবং দৃষ্টবাদ, পজিটিভিজম। তাহলে এখন আমাকে বলো, অগাস্ট কোঁৎ কি আস্তিক হবে নাকি নাস্তিক হবে? তিনি তো দৃষ্টবাদী, অর্থাৎ বিজ্ঞানী। যা দেখেন তাই বিশ্বাস করেন, যা দেখেন না তা বিশ্বাস করে না। তোমরা কি বুঝতে পেরেছো? হারবার্ট স্পেন্সার, সামাজিক বিবর্তনবাদ। তিনি জৈবিক সাদৃশ্য, তিনি সমাজকে জীবদেহের সাথে তুলনা করেছেন। এরপর আছে কার্ল মার্কসের মতবাদ, ঐতিহাসিক বস্তুবাদ, বিচ্ছিন্নতা বোধ, শ্রেণী সংগ্রাম তত্ত্ব তিনি দিয়েছেন। এই কার্ল মার্কস থেকে ব্যাপক প্রশ্ন আসে, ভাইভাতেও জিজ্ঞাসা করে। এমিল ডুরখেইম মতবাদ তিনি দিয়েছেন সামাজিক তত্ত্ব, সোশ্যাল ফ্যাক্টস, শ্রম বিভাজন তত্ত্ব, আত্মহত্যা তত্ত্ব। এই যে এটা খুবই জনপ্রিয় একটা, এই যে আত্মহত্যা তত্ত্ব, এটা যদি তোমরা পড়ো তাহলে অবাক হয়ে যাবে যে আত্মহত্যা মানুষ কেন করে, প্রকৃত আরো কারণ আসলে কি। তিনি মনে করেন যে আত্মহত্যার জন্য মানুষ আসলে নিজে দায়ী নয়, সমাজ দায়ী। ম্যাক্স ওয়েবার, ম্যাক্স ওয়েবারের দিক থেকে দেখো, ম্যাক্স ওয়েবারের এটা যে ম্যাক্স ওয়েবারের মতে আমলাতন্ত্রের আদর্শ নমুনা, কর্তৃত্বের তত্ত্ব এবং প্রোটেস্ট্যান্ট নীতি ও পুঁজিবাদের আত্মা, এগুলো তিনি দিয়েছেন। তারপরে আছে জর্জ হারবার্ট মিড, তিনি দিয়েছেন প্রতীকী মিথস্ক্রিয়াবাদ, সিম্বলিক ইন্টারঅ্যাকশনিজম। উইলিয়াম এফ
অকবার্ন, তিনি দিয়েছেন সংস্কৃতির অসম অগ্রগতি বা সাংস্কৃতিক বিড়ম্বনা। তারপরে আছে গারহার্ড লেনসস্কি মতবাদ, তিনি সমাজের ধরন ও প্রযুক্তিগত বিবর্তন। ইমানুয়েল ওয়ালারিস্টাইন, তিনি দিয়েছেন বিশ্ব ব্যবস্থা তত্ত্ব। আচ্ছা, দার্শনিকদের নাম ও তাদের বিখ্যাত গ্রন্থ, এগুলোও তোমাদের মানে প্রশ্ন বানিয়ে লেখার ক্ষেত্রে খুবই উপকারে আসবে। কারণ তোমরা যদি প্রশ্নে দার্শনিকের নাম, সমাজবিজ্ঞানের নাম এবং কোন গ্রন্থে তারা আলোচনা করেছেন এগুলো যদি দিতে পারো, তাহলে তোমাদের মার্কস, উত্তরের মার্কস বেড়ে যাবে এবং টিচার এইভাবে লেখা খুবই পছন্দ করেন। আচ্ছা, অগাস্ট কোটের পজিটিভ ফিলোসফি, এই বইয়ে তিনি সোসিওলজি শব্দটি ব্যবহার করতে চেয়েছিলেন। তাহলে পজিটিভ ফিলোসফি অগাস্ট কোথের গ্রন্থ। তারপর এমিল ডুরখেইম, দি রুলস অফ সোশ্যালিজম, সোসিওলজিক্যাল মেথড, দি ডিভিশন অফ লেবার ইন সোসাইটি, সুইসাইড এ স্টাডি ইন সোসিওলজি। তারপর আছে কার্ল মার্কস এবং ফ্রেডরিক অ্যাঙ্গেলস, দি কমিউনিস্ট ম্যানিফেস্টো, খুবই বিখ্যাত। এটাকে বলা হয় এই হলো এই কার্ল মার্কস মানে বিপ্লবীদের বাইবেল। ম্যাক্স ওয়েবার, দি থিওরি অফ সোশ্যাল অ্যান্ড ইকোনমিক অর্গানাইজেশন, ইকোনমি অ্যান্ড সোসাইটি, দি প্রোটেস্ট্যান্ট এথিক অ্যান্ড দ্য স্পিরিট অফ ক্যাপিটালিজম। আর এম ম্যাকাইভার, সিএইচ পেইজ, এটা খুব, এই গ্রন্থটা পরীক্ষায় আসে এবং বারবার এটা থেকে রেফারেন্স দিতে হয়। এই যে আর এম ম্যাকাইভার, সিএইচ পেইজ, সোসাইটি অ্যান্ড ইন্ট্রোডাক্টরি অ্যানালাইসিস, সমাজের সবচেয়ে গ্রহণযোগ্য সংজ্ঞা, এই বইয়ে তিনি দিয়েছেন। তারপর আছে হারবার্ট স্পেন্সার প্রিন্সিপালস অফ সোসিওলজি, ইবি টেইলর, প্রিমিটিভ কালচার। তাহলে আমরা এই সাবজেক্টে যতগুলো গ্রন্থের নাম তোমাদের শিখতে হবে সবগুলো একসাথে শিখলাম। আচ্ছা, তোমরা কি বুঝতে পারছো নাকি আমাকে জানাও। সবাই কি বুঝতে পারছো? বুঝতে অসুবিধা হচ্ছে? খুবই সহজ এই সাবজেক্টটা, এটা একদমই সহজ সাবজেক্ট, তোমরা পারবে। আচ্ছা, তাহলে আমি সময় নষ্ট না করে পরেরটা চাই। আমরা প্রায় আজকের আলোচনার শেষ পর্যায়ে চলে এসেছি। সমালোচনা ও সমালোচক, কে কার সমালোচনা করেছেন দেখো। সমালোচনাকারী দার্শনিক হারবার্ট স্পেন্সার সমালোচনা করছেন কার? অগাস্ট কোতের। কোন বিষয়ে সমালোচনা করছেন? কোতের বিজ্ঞানের স্তরবিন্যাস, ত্রয়ী স্তরের সূত্র নিয়ে তিনি সমালোচনা করেছেন। এমিল ডুরখেইম সমালোচনা করেছেন হারবার্ট স্পেন্সার। এগুলা তোমরা পড়ে ফেলবে, মুখস্থ করে ফেলবে। তবে প্রথম দিকে এগুলা হবে না, পরে যখন এই সাবজেক্টের বইটা প্রায় শেষ হয়ে যাবে তখন তোমাদের এগুলা পড়া ভালো হবে। এরপরে আছে আরো কিছু এক্সট্রা প্রশ্ন, যে তোমরা প্রবাহ চিত্র ব্যবহার করবে। ঠিক আছে, প্রবাহ চিত্র কেমন? যে ধরো একটা তুমি এই কার্ল মার্কসের রাষ্ট্রের উৎপত্তি তত্ত্বটি মুখস্থ না করে শুধু তীর চিহ্ন দিয়ে মনে রাখবে। যেমন তোমার তুমি অনেক চেষ্টা করতেছো কিন্তু মুখস্থ হচ্ছে না, তো সেক্ষেত্রে পরীক্ষার সময় তো তোমাকে লিখতে হবে। সেক্ষেত্রে তুমি কি করবে? আমরা কি শিখতেছি? রাষ্ট্রের উৎপত্তি তত্ত্ব, অর্থাৎ এই আমাদের এই কার্ল মার্কস রাষ্ট্রের কিভাবে উৎপত্তি হলো সে সম্পর্কে তিনি একটি যুগান্তকারী তত্ত্ব দিয়েছেন। সেই তত্ত্বটা দেখো, প্রথমত মানুষ ব্যক্তিগত সম্পত্তি অর্জন শুরু করেছে। এই ব্যক্তিগত সম্পত্তি অর্জন করতে গিয়ে কারো 100 বিঘা জমি, কারো 5 বিঘা জমি, আর কারো ভূমিহীন নাই। তাহলে যার যার ভূমি নাই সে ভূমিহীন, যার 5 বিঘা আছে সে মিডিল ক্লাস, আর যার 100 বিঘা আছে সে বিত্তশালী। এইভাবে শ্রেণী বিভাজন সৃষ্টি হলো। শ্রেণী বিভাজন হওয়ার পর এই যাদের কিচ্ছু নাই তারা শোষিত হয়, আর যাদের বড়লোক মানুষ ওদের আরো টাকা দরকার, ওরা শোষণ করে, ধার দেয় না, সুদে টাকা দেয়। শ্রেণী স্বার্থ রক্ষা, এই শ্রেণী স্বার্থের রক্ষা করার জন্য রাষ্ট্রের উৎপত্তি। রাষ্ট্র তখন বললো যে সবাই যদি আমাকে ট্যাক্স দাও তাহলে আমি ন্যায় বিচার প্রতিষ্ঠা করব রাষ্ট্রে, যারা দুর্বল তাদেরকে আমি রক্ষা করব পুলিশ দিয়ে, সেনাবাহিনী দিয়ে দেশকে রক্ষা করব। পরীক্ষার খাতায় এইরকম যদি তোমরা একটা ফ্লোচার্টের মতো করে এঁকে দাও এবং মনে রাখো, তাহলে দেখবে যে বানিয়ে বানিয়ে তোমরা লিখতে পারছো। তোমরা তুলনামূলক ছকও দিতে পারো। যখনই কোনো পার্থক্য আসবে, যেমন সমাজ বনাম সম্প্রদায়, যান্ত্রিক বনাম জৈবিক সংহতি, তখন অনুচ্ছেদ না করে ছক আকারে লিখবে। অর্থাৎ ছক মানে কি? টেবিল আকারে লিখবে। এতে কি হবে? সময় বাঁচবে এবং নম্বর বেশি আসবে। কিওয়ার্ড টেকনিক, বড় বর্ণনামূলক প্রশ্নের পুরো প্যারা মুখস্থ করার দরকার নেই।
প্রতিটি পয়েন্টের জন্য কিওয়ার্ড মনে রাখবে। যেমন তোমাকে জাস্ট স্মরণ রাখতে হবে যে আমি এই এই পয়েন্টে কি কি লিখবো। ঠিক আছে, তাহলে বড় বর্ণনামূলক প্রশ্নের পুরো প্যারা মুখস্থ করার দরকার নেই। প্রতিটি পয়েন্টের জন্য এক একটি কিওয়ার্ড মনে রাখতে হবে। যেমন অগাস্ট কোতের তিনটি স্তর মনে রাখতে শুধু তিনটি শব্দ মনে রাখো, যেমন ধর্ম, অধিবিদ্যা, দৃষ্টবাদ। তাহলে অগাস্ট কোত তিন বিষয়ে আলোচনা করেছে। কি কি বিষয়? ধর্ম, অধিবিদ্যা, দৃষ্টবাদ। তুমি মনে মনে চিন্তা করবে যে অগাস্ট কোতের প্রশ্ন আসলে তোমাকে এই তিনটা আলোচনা করতে হবে। যেমন অগাস্ট কোষে তিনটি স্তর মানে তিনটি শব্দ, তারপর হচ্ছে বাস্তবের বাস্তব জীবনের সাথে মেলানো। যে তত্ত্বই পড়ো না কেন সেটাকে তোমার বর্তমান চারপাশের ঘটনার সাথে মিলিয়ে নিতে হবে। যেমন সাংস্কৃতিক বিস্তার করলে ভাববে বাংলাদেশে কিভাবে পিৎজা বা বার্গার জনপ্রিয় হলো। তারপরে এতে পড়া আর কোনো বোরিং লাগবে না, পরীক্ষার সময় তুমি ভুলবে না। এই অধ্যায়ের না এই সাবজেক্টে তাহলে আমরা কি সাবজেক্ট পড়লাম? আমরা পড়লাম সমাজ বিজ্ঞান পরিচিতি। এটার এই সাবজেক্টে যে টেকনিক্যাল ওয়ার্ড আছে, তারপরে কোন দার্শনিক কার সমালোচনা করেছেন, গ্রন্থের নাম কি, এইগুলা আমি তোমাদের শেখালাম। এখন এই সূচিপত্র অনুসারে তোমাদের এই প্রশ্নগুলো পড়তে হবে। তো এখানে আমি তোমাদের 5টা প্রশ্ন পড়তে দিব, যেহেতু এই প্রশ্নগুলো অনেক সহজ। আর আমি এই নোটটা সহজ ভাষায় যতটা পারা যায় সহজ করে এবং নানান কৌশল ব্যবহার করে যাতে তোমাদের খুব সহজে মুখস্থ হয়, পরীক্ষার খাতায় বানিয়ে লিখতে পারো, সেভাবেই আমি লিখেছি। তো তোমরা 1 থেকে 5 পর্যন্ত প্রশ্ন পড়বে। যে সমাজবিজ্ঞান কাকে বলে, সমাজবিজ্ঞানের সংজ্ঞা দাও। তারপর সমাজের প্রকৃতি, বৈজ্ঞানিক প্রকৃতি আলোচনা করো। সমাজবিজ্ঞানের আওতা পরিধি। আর এখানে কিন্তু রিপিটেড প্রশ্ন কিছু আছে। রিপিটেড প্রশ্ন বলতে যে একই ধাঁচের প্রশ্ন, যে একটা প্রশ্ন করলে আর একটা কিন্তু এমনি হয়ে যায়। তো ঠিক আছে, তাহলে এখান থেকে আমি বৃষ্টি তুমি লিখে রাখবা। আর না হলে আর একজন ওই সামিরা তুমি লিখে রাখবে যে 1 থেকে 5 এটার। আর এর আগে যে আমি সাধারণ নীতিবিদ্যার পড়া দিলাম কত, সেগুলা লিখে রাখবে। আগামী ক্লাসে তোমরা আমাদেরকে এগুলা স্মরণ করে দিবে। তো আমাদের ক্লাসটি আজকে এই পর্যন্তই।